সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি তাসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান লেকচার 5 নিয়ে, যেখানে আমরা আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। অর্থাৎ আমরা আজকে দেখব যে ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, এর উদ্দেশ্যগুলো কী কী, এবং এই যে ব্যাংক সমন্বয় বিবরণী আছে এই সংক্রান্ত যে ম্যাথগুলো হচ্ছে সেগুলো কীভাবে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তো চলো আমরা প্রথমে জেনে নেই যে ব্যাংক মিলকরণ বিবরণী বা ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে। এই জিনিসটাকে আমাদের জানা দরকার। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে ব্যাংক মিলকরণ বিবরণী বলতে বোঝানো হয় যে আমানতকারী বা জমাকারী যে আছে তার যে বইটা, সেটাকে আমরা সাধারণত কী বই বলে থাকি? নগদান বই বলে থাকি। অপরদিকে ব্যাংকের যে বইটা আছে সেটাকে আমরা পাস বই বলে থাকি। সো এই আমানতকারী বা জমাদানকারীর বইয়ের এবং ব্যাংকের বইয়ের যে টাকার অঙ্ক থাকে, এই টাকার অঙ্ক মিলকরণের জন্য আমরা যে বিবরণী তৈরি করে থাকি সেটাকে সাধারণত আমরা বলে থাকি ব্যাংক মিলকরণ বিবরণী অথবা ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে একটু মনে রাখতে হবে যে এটি কোনো হিসাব খাত নয়। যদি তোমাদের প্রশ্ন করা হয় যে ব্যাংক সমন্বয় বিবরণী কি, শুধু আমরা বলবো যে এটি একটি বিবরণী মাত্র, এটি কখনোই কোনো হিসাব খাত নয়। হিসাব খাত বলতে বোঝানো হয় যেমন জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, এগুলো হচ্ছে হিসাব খাত। কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী শুধুমাত্র একটি বিবরণী, এটাকে কখনোই আমরা হিসাব খাত বলতে পারবো না। এবার আসা যাক যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে এবং ব্যাংক বিবরণী আসলে কে প্রস্তুত করে। একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক বিবরণী যদি বলা থাকে সেটি প্রস্তুত করা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, আর যদি ব্যাংক সমন্বয় বিবরণী বলা থাকে তাহলে সেটি প্রস্তুত করা হচ্ছে আমানতকারী। সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটু খেয়াল করো, তাহলে প্রথমে আমরা যে সংজ্ঞাটি বললাম সেখানে একটি কথা বলা ছিল যে জমাদানকারী বই, আরেকটি কথা বলা ছিল হচ্ছে ব্যাংকের বই। এখানেও একটি খেয়াল করবা যে জমাদানকারী বই বলতে আমরা সাধারণত নগদান বই বুঝিয়ে থাকি, এবং অপর পাশে যে ব্যাংকের বই আছে সেটাকে আমরা পাস বই বলে থাকি। এখান থেকে আমাদের মাঝে মাঝে এমসিকিউতে প্রশ্ন করা হয়। এবার আমরা দেখব ব্যাংক বিবরণী প্রস্তুত করার কিছু উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ কিছু নিয়ন্ত্রণ করা। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয় যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদিন আমরা অসংখ্য ধরনের লেনদেন সংগঠিত করে থাকি। এই লেনদেনগুলো কোনগুলো আমার প্রতিষ্ঠানের জন্য ভালো এবং কোনগুলো খারাপ, সেই দিকগুলো উল্লেখপূর্বক আমরা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এই ব্যাংক বিবরণীর মাধ্যমে। তারপরে ভুল ত্রুটি উদ্ঘাটন। এই যে আমরা লেনদেনগুলো সংগঠিত করছি, এই লেনদেনগুলোর মতো কোন জায়গায় আমাদের এক্স্যাক্টলি ভুলটা আছে, সেই ভুলটা আমরা প্রথমে চিহ্নিত করে সেটাকে কি করব, আমরা সংশোধন করব। এরপরে গড়মিলের কারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, গড়মিল বলতে বোঝানো হয় যে নগদান বই এবং ব্যাংক বইয়ের মাঝে যে সমস্যা সেটি আসলে গড়মিল। অর্থাৎ যদি আমার নগদান বইয়ের ব্যালেন্স হয় 10,000 টাকা এবং আমার ব্যাংক বইয়ের ব্যালেন্স হচ্ছে 9,500 টাকা, সো এই যে আমার 500 টাকা ব্যাংক বই কম আসলো, এই 500 টাকা হচ্ছে আমার গড়মিল। সো এই গড়মিল কেন আসলো সেটা বের করবো আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। এরপরে আমানতকারীর সন্তুষ্টি, অর্থাৎ এখানে আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী করছি এখানে দুটো বিবরণী থাকে। একটা হচ্ছে ব্যাংকের জন্য যেটা পাস বই বলি, একটি হচ্ছে জমাদানকারীর জন্য যেটাকে আমরা নগদান বই বলি। সো এই আমানতকারী মাঝে মাঝে তাদের সন্তুষ্টি, অর্থাৎ তাদের যে প্রত্যেকটি লেনদেন কত তারিখে করেছে, কত টাকার করেছে, সেটা জানার জন্য ব্যাংকের কাছে একটা বিবরণী চাইতে পারে, একটা স্টেটমেন্ট চাইতে পারে। সো ব্যাংক যখন তৎক্ষণাৎ যদি ওই স্টেটমেন্টটা তাদেরকে দিতে পারে, তখন আলটিমেটলি আমার ওই গ্রাহকটি সন্তুষ্টি অর্জন করে। এরপর হচ্ছে নির্ভুলতা যাচাই। অর্থাৎ নির্ভুলতা যাচাই বলতে বোঝানো হয় যে ব্যাংক বই এবং পাস বইয়ের মাঝে যেন কোনো তফাৎ না থাকে। যেমনটি আমরা একটু আগে দেখলাম যে আমার নগদান বই ছিল 10,000 টাকা, ব্যাংক বই ছিল কত টাকা? 9,500 টাকা। এইটা যেন কখনো না হয়। আমার যেমন নগদান বই 10,000 টাকা আছে, ঠিক সম্পূর্ণ অর্থ যেন আমার ব্যাংক বইও থাকে। অর্থাৎ ব্যাংক বই যেন 10,000 টাকা থাকে, নগদান বইতেও যেন 10,000 টাকা থাকে। তখনই আমরা এর নির্ভুলতা যাচাই করতে পারবো বা বলতে পারবো যে এই বিবরণীতে কোনো সমস্যা নেই। এরপর ভুল বোঝাবুঝির অবসান। অর্থাৎ এই যে তুমি ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে নগদান বই এবং ব্যাংক বইয়ের যে সমতা দেখাচ্ছ, এর মাধ্যমেই গ্রাহক এবং হচ্ছে যে ব্যাংক আছে তাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, এটি অবসান হয়ে যাবে আলটিমেটলি। এরপরে আমরা দেখব যে ব্যাংক বিবরণী, যার অপর নাম হচ্ছে পাস বহি। এটি বলতে কি বুঝে? ব্যাংক বিবরণী বলতে যেখানে ব্যাংক তার আমানতকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব ব্যাংকের খতিয়ানে, একটু খেয়াল করো, ব্যাংকের খতিয়ানে, কখনো কিন্তু নগদের খতিয়ানে, যেহেতু আমরা করছি ব্যাংক বিবরণী, সো খতিয়ানটা কার হবে? ব্যাংকেরই হবে। সো ব্যাংকের খতিয়ানে সংরক্ষণ করে এবং নির্দিষ্ট সময় পর পর একটি অনুলিপি আমানতকারীর নিকট প্রেরণ করে। অনুলিপি বলতে বোঝানো হয় ব্যাংক স্টেটমেন্ট বা বিবরণী। এটি মূলত হচ্ছে ব্যাংক বিবরণী, যেখানে আমার ব্যাংক একটু আগে যেটা বললাম যে কতটা লেনদেন করেছে, কত টাকার করেছে, কত তারিখে করেছে, সেগুলো আমার সিরিয়ালাইজ উপস্থিত থাকে। এই ব্যাংক বই বা পাস বইতে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে আমরা সাধারণত দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটিকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম, একটিকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। সো চলো এবার দেখা যাক ডেবিট মেমোরেন্ডাম কী জিনিস এবং এর ভিতরে কোন কোন আইটেমগুলো থাকে, এবং ক্রেডিট মেমোরেন্ডাম কোন জিনিস এবং তার ভিতরে কী কী থাকে।
প্রথমে আমরা দেখব যে ডেবিট মেমোরেন্ডাম, ডিএমতে বোঝানো হয় যে ডেবিট মেমোরেন্ডাম। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে এগুলো। তার আগে আমরা জানি যে ডেবিট মেমোরেন্ডামে আসলে কোন হিসাবগুলো অন্তর্ভুক্ত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, একটি কথা মাথায় রাখবা যে ডেবিট মেমোরেন্ডাম শুধুমাত্র আমরা যে ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত যে হিসাব খাতগুলো আছে, অর্থাৎ ব্যয়ের হিসাব, চার্জ হিসাবগুলো যেগুলো আছে সেগুলো শুধুমাত্র অন্তর্ভুক্ত করব। এখানে কখনো আয়, দায়, মালিকানা সত্ত্ব এই ধরনের হিসাব এখানে আসবে না। শুধুমাত্র ব্যয় অথবা চার্জ সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলো আমার এখানে অন্তর্ভুক্ত হবে। যেমন কি হতে পারে, এমন কিছু আমরা দেখি। প্রথমত থাকতে পারে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন, অর্থাৎ ব্যাংক যে তোমাকে সার্ভিস দিচ্ছে তার জন্য ব্যাংক মান্থলি হোক বাৎসরিক হোক একটা চার্জ কেটে নেবে, এইটা হচ্ছে আমার ডেবিট মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে প্রিন্টিং বা চেক ছাপা খরচ। তুমি যে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করো সেই চেকটা যখন ছাপায় তার জন্য কি হয়, একটা কস্ট হয়, এবং সেই কস্টটা কিন্তু আলটিমেটলি তারা তোমার কাছ থেকেই নেবে, তারা কিন্তু নিজেরা বহন করবে না। সো এই যে চেক বা প্রিন্টিং যে ছাপা খরচ সেটাও আমার হচ্ছে ডেবিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত। এরপরে লকার বা নিরাপত্তা বাক্স চার্জ, অর্থাৎ তুমি শুধুমাত্র ব্যাংকে টাকাই রাখো না, তুমি ব্যাংকে প্রয়োজনার্থে দলিলাদি, স্বর্ণ, গহনা, হীরা এগুলো রাখো। সো এগুলোর জন্য যে একটা বাক্স দরকার হয়, তাদের সেই লকারটা যে দরকার হয়, তার একটা নিরাপত্তা কর্মী থাকে এবং তাদের যে চার্জটা থাকে সেটাও কিন্তু ব্যাংক তোমার কাছ থেকে কালেক্ট করে। সো এটা হচ্ছে আমার ডেবিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত। এরপরে 4 নম্বরে হচ্ছে প্রত্যাখ্যাত চেক বা অপর্যাপ্ত তহবিল চেকের বকেয়া খরচ। তুমি চেক দিয়েছো, সেটা প্রত্যাখ্যাত হোক আর অপ্রত্যাখ্যাত হোক, সে তো তোমার কাছ থেকে নিয়েছিল, অর্থাৎ তার জন্য একটা কি তার সময় ব্যয় হয়েছে। সো সেই সময়ের জন্য সে একটা কি করবে, চার্জ তোমার কাছ থেকে কর্তন করবে। সো এটা হচ্ছে আমার ডেবিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত বিষয়। এরপর ব্যাংক কর্তৃক প্রদায় নোট বা বিল পরিশোধ। বিল পরিশোধ, পরিশোধ কথাটি মানে বোঝানো হচ্ছে এখানে চার্জ। সো যেহেতু বিলটা পরিশোধ করে দিচ্ছে, একটা কি হচ্ছে এখানে ব্যয়ের হিসাবে সৃষ্টি হচ্ছে। আর আমরা বলেছি যে ব্যয় হিসাব সবগুলো কার মধ্যে যাবে, ডেবিট মেমোরেন্ডামের মধ্যে যাবে। এরপরে আছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, কখন কমিশন দেওয়া হয়? আচ্ছা, আমরা এই কমিশনের আগে একটু আন্ডাররাইটার সম্পর্কে জেনে আসি। আন্ডাররাইটার হচ্ছে একটি ব্যাংকের যে সমস্ত শেয়ার ক্রয় বিক্রয় সেগুলো সহায়তা করে আন্ডাররাইটার, এবং তার বিনিময়ে সে একটা কমিশন নেয়। এই যে সে সাহায্য করছে তার বিনিময়ে কমিশনটা নিচ্ছে, এটা কিন্তু ব্যাংক তোমার হিসেব থেকে চার্জ করবে। সে কিন্তু নিজে সেটা তোমাকে সে নিজে এটা দেবে না, সে তোমার হিসেব থেকে চার্জ করে তাকে সেটা দেবে। সো যেহেতু তোমার হিসেব থেকে সেটা ধার্য করে তাকে দিচ্ছে এবং এটি একটি ব্যয় হিসেব সৃষ্টি করছে, সো এটি হচ্ছে আমার ডেবিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত বিষয়। এরপরে হচ্ছে ব্যাংক কর্তৃক বিল সংগ্রহ চার্জ। তোমার যে ব্যাংকের বিভিন্ন বিল আছে, সেটা হতে পারে এলসি, হতে পারে বিদেশ যাওয়ার লেটার অফ ক্রেডিট যেটাকে আমরা বলি। সো এই যে বিভিন্ন ধরনের বিলগুলো আছে, এগুলো যে সংগ্রহ করতে যে ব্যয়টা হয়, সেটা যাতায়াত খরচ হতে পারে বা কথোপকথন খরচ হতে পারে, সেই যে ব্যয়গুলো সৃষ্টি হয় সেগুলো আমার ডেবিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত বিষয়। এরপর আছে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ। একটু আগে আমরা পরিশোধ বলেছি যে পরিশোধ সেটা কি সৃষ্টি করে, একটা ব্যয় হিসেবে সৃষ্টি করে, আর ব্যয় মানে সেটা ডেবিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত। এরপরে আমানতকারী নির্দেশে তার জীবন বীমা অন্যান্য খরচ, খরচ বললেই সেটা ডেবিট মেমোরেন্ডামে যাবে, সেটা হচ্ছে কিন্তু সেটা হতে হবে আমানতকারী নির্দেশে, অর্থাৎ ব্যাংক আমানতকারী বা নগদান বইয়ের অনুমতি ছাড়া কখনোই সে তার জীবন বীমা বা অন্যান্য খরচ পরিশোধ করতে পারবে না। যখন আমানতকারী নির্দেশ করবে যে আপনি আমার বিপক্ষে বা আমার পক্ষে হয়ে আমার জীবন বীমা বা অন্যান্য খরচগুলো পরিশোধ করেন, তখন ব্যাংক করবে, তার ব্যতীত করতে পারবে না। সর্বশেষ দেখবো হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত সুদ পরিশোধ। সুদ বলতে আমরা বুঝি সেটা হচ্ছে ব্যয়। সো যেহেতু ব্যয়, সেহেতু কার মধ্যে যাবে, আমার ডেবিট মেমোরেন্ডামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার আমরা দেখব যে ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডামকে আমরা সংক্ষেপে ডিএম বলেছিলাম এবং ক্রেডিট মেমোরেন্ডামকে সংক্ষেপে আমরা বলি হচ্ছে সিএম। এর অন্তর্ভুক্ত কি বিষয়গুলো আছে সেগুলো জানার আগে আমরা দেখি যে ডেবিট মেমোরে কি কি অন্তর্ভুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডেবিট মেমোরে আমাদের ছিল যে ব্যয় অথবা চার্জগুলো, এর অপরটাই হবে ক্রেডিট মেমোরেন্ডাম, অর্থাৎ এখানে আয়গুলো অন্তর্ভুক্ত হবে। সো একটা ব্যাংকের যত ধরনের আয় আছে সেই সমস্ত আয়গুলো আমার ক্রেডিট মেমোরেন্ডামে কি হবে, অন্তর্ভুক্ত হবে। এটাকে আমরা প্রাপ্তি বলতে পারি। ওকে, সেগুলো কি কি একটু দেখি। প্রথম হচ্ছে ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট বা বিল আদায়। গতটাতে ছিল বিল পরিশোধ, এবার করছে বিল আদায়। সো বিল যখন আদায় করছে, আলটিমেটলি আমার ব্যাংকের আমরা কি করছি, সেটাকে ক্রেডিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার ক্রেডিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত। এরপর থাকছে যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ লভ্যাংশ আদায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সব সুদই কিন্তু আমার ব্যয় হয় না, কিছু কিছু সুদ আছে আমার আয়। যেমন মূলধন সুদ আমাদের কাছে ব্যয়, উত্তোলনের সুদ আমাদের কাছে ব্যয়, বাট এই সুদগুলো, বিনিয়োগের সুদ আমাদের কাছে কি আয়। এই যে সুদগুলো আছে আমাদের কাছে কোনোটা হচ্ছে ব্যয়, আবার আমাদের কাছে কোনোটা আয়। যেমন বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের কাছে আয়। কিভাবে আয়, যে আমরা বিনিয়োগ করছি, বিনিয়োগের ফলে সেখান থেকে একটা প্রফিট পাচ্ছি। তো আলটিমেটলি আমি যেটার জন্য বিনিয়োগ করেছিলাম, কিসের জন্য, প্রফিটের জন্য, সেটি আমি পাচ্ছি, সেটাকে আমরা বিনিয়োগের সুদ বলি। এটা আমার জন্য আয়। অপর পাশে যদি আমি বলি যে এই যে বিনিয়োগ করছে, যার যে প্রতিষ্ঠানে করছে, সেই প্রতিষ্ঠান যে আমাকে দিচ্ছে, সেই প্রতিষ্ঠানের জন্য কিন্তু আবার বিনিয়োগের সুদটা ব্যয়। সো এই বিনিয়োগের সুদ এখানে কি হচ্ছে, আমাদের একটা আয়, সেজন্য এটা ক্রেডিট মেমোরেন্ডামে যাবে। অপর পাশে হচ্ছে ব্যাংক জমার সুদ বা মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ
তুমি ব্যাংক থেকে কি করেছো, ব্যাংকে তোমার 10,000 টাকা আছে, তুমি 10,000 টাকার অতিরিক্ত 2,000 টাকা উত্তোলন করেছো, অর্থাৎ মোট 12,000 টাকা উত্তোলন করেছো। এটাকে আমরা বলেছি ব্যাংক জমাতিরিক্ত, যেটি হচ্ছে চলতি দায় নামে পরিচিত। এই যে অতিরিক্ত তুমি 2,000 টাকা কি করেছো, উত্তোলন করেছো, তার জন্য ব্যাংক তোমাকে কি অতিরিক্ত চার্জ মঞ্জুর করবে। সো এই চার্জটা তোমাকে কোনো না কোনো সময় যে দিতে হবে। সো এটা আমরা হচ্ছে কি, যেহেতু ব্যাংক এটা নেবে, কালেক্ট করবে, সো ব্যাংকের হিসাবে ক্রেডিট করে দেবে। সো এটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত বিষয়। এরপর হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন। সো ব্যাংকে যদি আলটিমেটলি আমি টাকা জমা দিই, কার কাছ থেকে, দেনাদার থেকে, দেনাদার হিসাবটা কমে যাচ্ছে, ব্যাংকের হিসাবটা বৃদ্ধি পাচ্ছে। সো ব্যাংকের হিসাব বৃদ্ধি পাওয়া মানে সেটা কি, ক্রেডিট, আর ক্রেডিট মানে সেটা হচ্ছে আয়, আয় মানে হচ্ছে আমার ক্রেডিট মেমোরেন্ডাম। আশা করি ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমরা দেখব যে আমানতকারীর বই এবং ব্যাংক বইতে কিছু গরমিলের কারণ, আসলে কি জন্য আমাদের এই নগদান বই এবং পাস বইয়ের গরমিল হয়। আমরা সচরাচর যেগুলো কারণে হয়ে থাকে তার কিছু কারণ এখানে উল্লেখ করেছি। প্রথমটি হচ্ছে যে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেক ব্যাংকে দিয়েছি কিন্তু ব্যাংকে সেটি উপস্থাপিত হয়নি, আলটিমেটলি ব্যাংক সেখানে কোনো কাজ করেনি। শুধুমাত্র আমি আমার নগদান বই থেকে কমায় আসছি কিন্তু ব্যাংক তার বইতে বাড়ায়ও নেই আবার কমায়ও নেই। এই কারণে আমাদের কি হচ্ছে যে আমি আমার বইতে কাজ করছি কিন্তু ব্যাংক তার বইতে কোনো কাজ করছে না, এই জন্য একটা গরমিলের সৃষ্টি হয়ে যায়। এরপর হচ্ছে চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। আমি চেক ব্যাংকে জমা দিয়েছি, ধরো কার কাছ থেকে নিয়ে আমরা চেক ব্যাংকে জমা দিই, আলটিমেটলি দেনাদারের কাছ থেকে নিয়ে জমা দেই। সো যখন দেনাদারের কাছ থেকে নিয়ে জমা দেবো, আমি আমার নগদান বইতে কি প্রাপ্তি দেখাবো, কিন্তু যখন চেকটা আদায় করবে না ব্যাংক, সে কিন্তু তার বইতে কোনো আলটিমেটলি কাজ করছে না। এই কারণে একটা গরমিলের সৃষ্টি হয়ে যাচ্ছে আমার নগদান বই এবং হচ্ছে পাস বইয়ের মাঝে। এরপর হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। যদি আমি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেই, আলটিমেটলি আমাকে না জানিয়ে কি করছে, দেনাদার জমা দিচ্ছে, আলটিমেটলি তোমার হচ্ছে ব্যাংক তার পক্ষে সে ক্রেডিট করে নিচ্ছে, বাট আমি কিন্তু আমার নগদান বইতে কোনো কাজ করছি না। এখানেও একটা গরমিলের কারণ দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান। আমি আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিয়েছি, আমি জানি সে ব্যাংক এটাকে আদায় করবে, বাট আমি আমার বইতে কমাইছি কিন্তু এটা যে ব্যাংক প্রত্যাখ্যান করেছে এই জিনিসটা আমি জানি না। তাহলে কি হচ্ছে যে আমি আমার বইতে কমানো বা বাড়ানোর পরেও ওখানে কোনো কাজ করছে না ব্যাংক, সেহেতু এখানে একটা গরমিলের সৃষ্টি হয়ে যাবে। এরপর বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক চার্জ, অন্যান্য খরচ সহ পাস বইয়ের যে ভুল এবং নগদান বইয়ের যে ভুলগুলো আছে, এই কারণে আমাদের একটু গরমিলের লক্ষ্য করা যায়। এখন এখানে একটু খেয়াল করো, পাস বইয়ের ভুল এবং নগদান বইয়ের ভুল বলতে আমরা আসলে কি বুঝি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি কথা মাথায় রাখবে, পাস বই হোক অথবা নগদান বই হোক, যে বই ভুল করবে তাকেই ঠিক করতে হবে। যদি নগদান বই আমরা ভুল করি, আমরা নগদান বইকে শুদ্ধ করে সেটি গরমিলটা কি করব, আমরা হচ্ছে অবসান ঘটাবো। যদি আমরা ব্যাংক বই অর্থাৎ পাস বইতে আমরা ভুল করি, সো পাস বই সেটি সমাধান করে আমরা ভুলটার অবসান ঘটাবো। কখনোই ব্যাংকের যে আমরা নগদান নিয়ে আসবো না এবং নগদানের যে কখনোই আমরা ব্যাংকে নিয়ে যাব না। সংশ্লিষ্ট জায়গায় আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে। এবার আমরা একটু দেখব যে আমানতকারী বই এবং ব্যাংক বইকে কিছু লেনদেন দ্বারা প্রভাবিত করা যায় এবং সেই লেনদেনগুলো আমানতকারী বইতে কী প্রভাব ফেলে এবং ব্যাংকের বইতে কী প্রভাব ফেলে, এগুলো একটু জানা দরকার, তাহলে আমাদের ম্যাথগুলো করতে একটু ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীদের, একটু খেয়াল করো, প্রথম লেনদেনটি হচ্ছে নগদ টাকা বা চেক ব্যাংক জমা দিলে। নগদ টাকা বা চেক ব্যাংকে যদি জমা দেওয়া হয় তাহলে আমানতকারী বইতে একটা হবে। আমানতকারী বই বলতে আমরা যেটা নগদান বই বুঝে থাকি, অপরদিকে ব্যাংকের বই বলতে যেটাকে আমরা পাস বই বুঝে থাকি। সো আমানতকারী বইতে যাবে দেওয়া হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমানতকারী বইতে যে লেনদেন যে আমরা জাবেদাটা করব, ঠিক তার অপোজিটটাই করব হচ্ছে আমরা ব্যাংকের বইতে, অর্থাৎ নগদান বইতে যে জাবেদা হবে তার উল্টোটা হবে আমার হচ্ছে পাস বই। সো সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো যে আমানতকারী বইতে আমরা যদি নগদ টাকা বা চেক ব্যাংকে জমা দেই তাহলে ব্যাংক হিসাবে কি করছে, ডেবিট করছে, অপরদিকে নগদান যেহেতু জমা দিতে সম্পত্তিকে হ্রাস করে দেখাইতে হবে, সো নগদান হচ্ছে ক্রেডিট। আর এইটা যদি আমরা পাস বইতে ট্রান্সফার করি তখন কি হবে, এখানে নগদ ছিল ক্রেডিট, এখানে হয়ে যাবে ডেবিট, এবং এখানে আমার ব্যাংক হিসাব ছিল ডেবিট, এখানে হয়ে যাবে ক্রেডিট। এখন এখানে কথা হচ্ছে আমি কি এখানে ব্যাংক হিসাব লিখবো না, কখনোই ব্যাংক হিসাব লিখবো না, কারণ আমি এই ব্যাংকের বইতে আমানতকারীর ট্রানজ্যাকশনটা বসাচ্ছি, সো এখানে আলটিমেটলি আমাকে আমানতকারী হিসাবে দেখাইতে হবে, কখনো ব্যাংক হিসাব লিখতে পারবো না। এখন বলতে পারো যে এখানে কেন ব্যাংক হিসাব দিলাম, কারণ এখানে আমানতকারী বইতে আমরা ব্যাংকের হিসাব করছি, সেজন্য আমরা এখানে ব্যাংক হিসাব দিচ্ছি। আশা করি ক্লিয়ার হয়েছে। সেকেন্ড হচ্ছে চেকের মাধ্যমে ব্যাংক হতে অফিসের জন্য নগদ উত্তোলন করলে আমরা জাবেদা দেই নগদ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, এটি হচ্ছে আমার আমানতকারী বইতে। এটি হচ্ছে যখন নগদ আমরা পাস বইয়ে যাব তখন এটিকে জাস্ট উল্টায় দেব, অপর পাশে আমরা করবো এখানে ব্যাংক হিসাব লিখেছিলাম, এখানে ব্যাংক হিসাব না লিখে যেহেতু আমরা আমানতকারী হিসেবে এখানে লেনদেনটা বসাচ্ছি, সো এখানে আমানতকারী হিসাব লিখবো, অপরদিকে নগদানটা কী ছিল, ডেবিট ছিল, এটাকে এই পাশে নিজে ক্রেডিট করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করলে।
চেকের মাধ্যমে টাকা পরিশোধ করা মানে কি, যে চেকটা আলটিমেটলি কার কাছ থেকে আসে, একদম দেনাদারের কাছ থেকে আসে। আর দেনাদার মানে কি আমার প্রাপ্য হিসাব। সো প্রাপকের হিসাব কী করতে হবে, ডেবিট করতে হবে, এবং ব্যাংক হিসাবে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এটাকে জাস্ট ওই পাশে যদি আমরা পাস বইতে বসাতে যাই তাহলে আমাদের জাবেদাটি হবে যে আমানতকারী হিসাব হচ্ছে ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। এটি আমানতকারী বইতে জাবেদা হবে যে প্রাপকের হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, অপরদিকে যে এটি আমানতকারী হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে দেনাদার নিকট হতে চেক প্রাপ্তি। দেনাদার নিকট থেকে যখন চেক পাইছো তখন টাকাটা কি তোমার কাছে নগদে আসছে নাকি ব্যাংকের মাধ্যমে আসছে, অবশ্যই ব্যাংকের মাধ্যমে আসছে। সো এখন একটু খেয়াল করো, এখানে আমাদের কিন্তু ব্যাংকের বইতে কোনো জাবেদা হবে না। কেন জাবেদা হবে না, দেনাদার নিকট থেকে আমি চেক প্রাপ্তি হয়েছি, অর্থাৎ এই চেকটা আমি শুধুমাত্র প্রাপ্তি হয়েছে, আমার কিন্তু বলা নেই যে ব্যাংকে জমা দিয়েছি। সো ব্যাংকে যেহেতু জমা দেওয়া হয় নাই, সো এটা ব্যাংকের বইতে যাবে না, এবং এটাকে তখন আমাকে নগদে পাইছি হিসাবে ধরে নিতে হবে। এটা গেজ করে নিতে হবে যে এটা আমি নগদে পেয়েছি, চেকের মাধ্যমে নয়। যদিও চেক লেখা থাকে আমাকে চেকের মাধ্যমে নয় এটা ধরে এখানে করতে হবে। সো তখন আমার নগদান হিসাব বৃদ্ধি পাচ্ছে, ডেবিট করতে হবে, এবং কার কাছ থেকে নিচ্ছে, চেকটা দেনাদার কাছ থেকে নিচ্ছে, এবং তার হিসাবকে যদি আমরা হ্রাস করতে যাই, সো আলটিমেটলি দেনাদার হিসাবকে কী করতে হবে, আমার ক্রেডিট করতে হবে। কিন্তু যদি এখানে বলা থাকতো যে দেনাদার নিকট থেকে চেক প্রাপ্তি হয়ে সেটা ব্যাংকে জমা দেন, তখন আমার এখানে আলটিমেটলি একটা জাবেদা হইতো। যেহেতু সেইটি বলা নাই, তো এখানে কোনো জাবেদা হবে না ব্যাংকের বইয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখব 6 নম্বর লেনদেন। সেখানে কি বলা হয়েছে, দেনাদার নিকট থেকে প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। একটু খেয়াল করো, এটি হচ্ছে আগেরটার বিপরীত, ঠিক বিপরীত। তাহলে দেখো, দেনাদার নিকট থেকে আমি কি চেক প্রাপ্ত হয়েছি এবং সঙ্গে সঙ্গে সেটি ব্যাংকে জমা দিয়েছি। তো আলটিমেটলি কি হবে, এখন এটা আমাকে চেক প্রাপ্তি এই হিসেবে ধরে নিতে হবে। সো আমরা আগে করেছিলাম কি, চেক পাইছিলাম কিন্তু ব্যাংকে জমা দিইনি, যার কারণে সেটাকে নগদান হিসেবে ধরে নিয়ে নগদানকে ডেবিট করেছিলাম। এবার যদি চেকের মাধ্যমে পেয়েছি, চেককে ধরে নিয়েছে, সো কী করতে হবে, ব্যাংকে আমার ডেবিট করতে হবে। সো দেখো, ব্যাংকে ডেবিট করা হয়েছে এবং দেনাদার থেকে যেহেতু পাচ্ছি, সো দেনাদার হিসেবে কী হয়ে যাচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে। আর আমরা জানি একটা সম্পদ যদি হ্রাস হয় সেটা কী হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। সো দেনাদারকে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। অপর পাশে এটা যদি আমরা কি করতে চাই, এখন দেখো আমি একটু আগে বলেছিলাম যে যদি সেটা ব্যাংকে জমা দেয় তাহলে সেটা কোন বইতে যাবে, ব্যাংকের বইতে যাবে। সো এখানে গত যে আমাদের লেনদেন ছিল সেখানে কিন্তু জমা দেওয়ার কোনো প্রসঙ্গ ছিল না, যার কারণে সেটা ব্যাংকের বইতে যায়নি। এখানে আছে, সেজন্য কোথায় বসাতে হবে, আমাকে ব্যাংকের বইতে বসাতে হবে। তাহলে দেখো, এখানে দেনাদার ছিল ক্রেডিট, এখানে হয়ে যাবে ডেবিট। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা, এখানে আদেশটা কথা বলা হয়েছে, আমরা দেনাদারকে আদেশটা বলতে পারি। আরেকটা কথা আছে হচ্ছে তোমার আদিষ্ট। সো আদিষ্ট হচ্ছে আমার তোমার ব্যাংক হিসাব, ব্যাংকে বলা হয় আদিষ্ট, অর্থাৎ যে আসলে আমার টাকাটা পাবে এটা হচ্ছে আদিষ্ট, আর যে টাকাটা দেবে তাকে বলা হয় আদেশটা। সো দেনাদার তো আমাকে টাকাটা দেয় বা ব্যাংকে টাকাটা দেয়, সো দেনাদার হচ্ছে আদেশটা হিসাব, আর ব্যাংক কী করে টাকাটা গ্রহণ করে, তার প্রাপ্তি হচ্ছে ব্যাংক হচ্ছে আমার আদিষ্ট হিসাব। একটু মাথায় রাখবে আদেশটা কাকে বলে এবং আদিষ্ট, আদেশটার সাথে সম্পর্কিত দেনাদারের, আর আদিষ্টর সাথে সম্পর্কিত হচ্ছে আমার কার, ব্যাংকের। ওকে। আচ্ছা, এরপরে আমার হিসাবকে আমরা কি করছি, ক্রেডিট করছি। ওকে। এরপরে আসো 7 নাম্বার, যে দেনাদার নিকট হতে প্রাপ্ত চেক যা নগদে অন্তর্ভুক্ত ছিল তা ব্যাংকে জমা দেওয়া হলো। দেনাদার নিকট থেকে প্রাপ্ত চেক যা নগদে অন্তর্ভুক্ত ছিল, যা ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে কি করতে হবে, ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক হিসাব ডেবিট করতে হবে। যেহেতু নগদে অন্তর্ভুক্ত ছিল, ব্যাংকে জমা দেওয়ার ফলে নগদ থেকে কমাতে হচ্ছে, নগদানকে কি করতে হবে, আলটিমেটলি আমার এখানে ক্রেডিট করে দেখাতে হবে। এইটা জাস্ট অপর পাশে কি করতে হবে, এখানে দেনাদার বা আদিষ্ট হিসাব ডেবিট করতে হবে এবং আমাদের হিসাব হচ্ছে আমার ক্রেডিট করতে হবে। এরপর 8 নাম্বার, প্রাপ্য চেক পেয়ে তার সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। যদি সাথে সাথে ব্যাংকে জমা দেয়, আমানতকারী বইতে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল কমে যাচ্ছে, এটাকে গেট করতে হবে প্রাপ্য বা দেনাদার হিসাব, সরি এখানে প্রাপ্য চেক যেহেতু, তাহলে প্রাপ্য বিলে হবে। ওকে, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এরপরে অপর পাশে হচ্ছে আমাদের পাস বইতে আদেশটা হিসাব ডেবিট অথবা প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট, আর হচ্ছে আমানতকারী হিসাব হচ্ছে আমার ক্রেডিট হবে। ওকে। আচ্ছা, 9 নম্বরে হচ্ছে চেকের মাধ্যমে খরচ বা ব্যয় পরিশোধ করলে। যদি আমরা খরচ বা ব্যয়টা চেকের মাধ্যমে পরিশোধ করি, আলটিমেটলি কি হচ্ছে, পরিশোধের ফলে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। সো সংশ্লিষ্ট খরচকে আমার আমানতকারী বইতে ডেবিট করে দেখাতে হবে, এবং যেহেতু চেকের মাধ্যমে দিচ্ছি, সো এখানে ব্যাংক হিসাবে কী করতে হবে, ক্রেডিট করতে হবে। যদি এখানে বলা থাকতো নগদে দিচ্ছি, তাহলে নগদানকে কী করতাম, আমরা এখানে ক্রেডিট করে দিতাম। অপর পাশে জাস্ট কী করতে হবে, আমানতকারী হিসাব ডেবিট করতে হবে এবং নগদান বইকে বা নগদান হিসাবকে কী করতে হবে, আমার ক্রেডিট করে দিতে হবে। এবারে দেখো 10 নাম্বার কি বলেছে, যে প্রদয় বিলের টাকা চেকের মাধ্যমে পরিশোধ করছে। একই কথা, পরিশোধ তো নাকি, তার মানে কি আমার বৃদ্ধি পাচ্ছে। যখন প্রদয় বিলের টাকাটা যখন বৃদ্ধি, আমার দায় বৃদ্ধি পায়, তখন দায়কে আমরা আলটিমেটলি কি করি,
ক্রেডিট করি, যখন হ্রাস পায় পরিশোধের মাধ্যমে তখন কি করি, ডেবিট করি। সাধারণ জাবেদার কথা একটু চিন্তা করো, যখন দায়কে আমরা কি করি, আমরা দায় সৃষ্টি করি, তখন দায়টাকে আলটিমেটলি বৃদ্ধি করায় মনে করি এবং সেটাকে কি করতে হয়, আমাদের ক্রেডিট করতে হয়। আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে দায় যখন এই বৃদ্ধিকৃত দায়টা যখন আমি পরিশোধ করব, সো পরিশোধের ফলে দায়টা আমার কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, আলটিমেটলি হ্রাস পাবে। তাহলে যদি হ্রাস পায় তাহলে সেটাকে কি করতে হবে, আমার ডেবিটে দেখাইতে হবে। তাহলে আমরা এখানে প্রদায় হিসাব বা প্রদায় বিলকে কি করছি, ডেবিট করছে। এবং এটি যেহেতু আমরা চেকের মাধ্যমে দিচ্ছি, সো আমরা জানি যে যেখানে চেক থাকে, জাবেদার নিয়ম অনুসারে আমরা জানি যেখানে চেক থাকে সেখানে চেক তো লিখতে পারি না, কি লিখতে হয়, অল্টারনেটিভ হিসাবে আমাদের এখানে অল্টারনেটিভ একটা হিসাব বসাতে হয়, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। ওকে, তাহলে এখানে প্রদায় বিল হিসাব ডেবিট এবং হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এটাকে যদি আমরা ব্যাংকের বই অথবা পাস বইতে বসাতে যাই, তাহলে আমরা বলবো যে আমানতকারী হিসাব হচ্ছে ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে আমার ক্রেডিট। আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে দেখো আরেকটি লেনদেন, আর কিছু লেনদেন আছে যে ব্যাংক কর্তৃক আমানতের উপর সুদ মঞ্জুর করলে, সুদ যদি মঞ্জুর করে আলটিমেটলি ব্যাংক পাচ্ছে, তার মানে ব্যাংকের হিসাবকে ক্রেডিট করে দেখাইতে হবে। সো ব্যাংকের হিসাবকে আমরা ক্রেডিট করছি, সেটা মানে ক্রেডিট বলতে বোঝানো হয়েছে যে ব্যাংকের হিসাবকে বৃদ্ধি করতে হবে, তাই না? এখন সুদ পাচ্ছি, সুদটা কোথা থেকে পাচ্ছি, আমরা এখানে যদি নর্মাল জাবেদের কথা চিন্তা করি যে ব্যাংক কর্তৃক আমানত বা সুদ মঞ্জুর করলে নর্মাল যে জাবেদা দেয় আমরা ব্যাংক হিসাব ডেবিট এবং সুদ হিসাব ক্রেডিট, সেটি আমরা হচ্ছে আমানতকৃত বইতে দেখাবো, অর্থাৎ নগদান বইতে দেখাবো। আর পাস বইতে যদি দেখাই তাহলে কি করতে হবে, সুদ এখানে ক্রেডিট ছিল, এখানে যে ডেবিট হবে, আর আমানতকৃত বইটা কি হবে, এখানে আমার ক্রেডিট হয়ে যাবে। 12 নম্বর লেনদেনে হচ্ছে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করলে, ব্যাংক কর্তৃক যদি চার্জ কর্তন করে তাহলে এখানে আমানতকারী বইতে কী করতে হবে, যে ব্যাংক চার্জ বা কমিশন, এটা চার্জ কমিশন হতে পারে বা শুধুমাত্র কমিশন আর বিভিন্ন ধরনের ব্যয় হতে পারে। সো ব্যাংক চার্জ হচ্ছে ডেবিট, আর ব্যাংক হিসাব যেহেতু চেকের মাধ্যমে দিচ্ছি বা ব্যাংকের মাধ্যমে দিচ্ছি, সো এটা হচ্ছে ক্রেডিট। অপরদিকে এটি পাস বইতে কী হবে, আমানতকারী হিসাব হচ্ছে ক্রেডিট আর ব্যাংক কমিশন বা চার্জ হিসাব হচ্ছে আমার ডেবিট। ওকে, 13 নম্বর হচ্ছে আয় বাবদ চেক ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো, অর্থাৎ আমরা একটা আয় করেছি এবং তার বিপক্ষে একটা চেক পেয়েছি, সেটা আমরা ওই দিনই জমা দিয়েছি, তার জন্য আমার আমানতকারী বইতে কী হবে এবং ব্যাংকের বইতে কী হবে একটু দেখে নেই। দেখো, আয় বাবদ প্রাপ্ত চেক ওই দিনেই ব্যাংকে জমা দেওয়া হলে আমার আমানতকারী বইতে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং সংশ্লিষ্ট হিসাব বলতে সংশ্লিষ্ট আয় হিসাব কী করতে হবে, আমাকে ক্রেডিট করতে হবে। এবং সেটি যদি আমরা ব্যাংকের বই অর্থাৎ পাস বইতে বসাতে যাই তাহলে লিখতে হবে যে নগদান হিসাব ডেবিট এবং হচ্ছে আমানতকারী হিসাব ক্রেডিট। এরপরে 14 নম্বর হচ্ছে আয় বাবদ প্রাপ্ত চেক যা নগদের অন্তর্ভুক্ত তা ব্যাংকে জমা দিলে কি হবে, আমানতকারী বইতে আমাদের দেখাইতে হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। অপরদিকে আমার ব্যাংকের বইতে দেখাইতে হবে যে নগদান হিসাব কি ডেবিট এবং আমানতকারী বই হিসাব হচ্ছে ক্রেডিট। এরপর 15 নম্বর লেনদেন দেখো, এখানে বলা যে প্রাপ্য বিল ব্যাংকে বাট্টায় ভাঙালে, বাট্টা বলতে বোঝানো হয় যে ধরো একটি চেক বা একটা বিল তুমি ইস্যু করছো, এটা 3 মাসের জন্য, আমার এখন 3 মাসের আগেই সেই বিলের সমপরিমাণ অর্থ লাগবে। এখন এটা যদি আমি কালেক্ট করতে যাই তাহলে যে কোনো ব্যাংকে আমি বাট্টাকরণের মাধ্যমে সেটাকে ভাঙাইতে পারবো। এই যে বাট্টাকরণ করছি, ধরো চেকে প্রাপ্য বিলের মূল্য আমার 3 লাখ টাকা ছিল, আমি সেখান থেকে 3 লাখ টাকা পাবো না, কিছু টাকা তারা বাট্টা করে রেখে ধরো 10,000 টাকা যদি তারা বাট্টা করে তাহলে আমি কত পাবো, 3 লাখের মধ্যে 2,90,000 টাকা পাবো। আচ্ছা, সেটি বলা হয়েছে যে একটা প্রাপ্য বিল যদি আমরা বাট্টায় ভাঙাই তাহলে আমানতকারী বইতে কী হবে এবং ব্যাংকের বইতে কী হবে, অথবা নগদান বইতে কী হবে, পাস বইতে কী হবে। সো দেখো, নগদান বইতে হচ্ছে নগদান হিসাব কী করতে হবে, ডেবিট করতে হবে, যেহেতু বাট্টার ফলে আমার কি খরচ হয়ে যাচ্ছে, তো বাট্টা হিসাবটাকে কী করতে হবে, ডেবিট করতে হবে, এবং প্রাপ্য বিল সেটাকে আমরা কী করতে হবে, ক্রেডিট করতে হবে। যদি আমরা এই যে 3 লাখ টাকার কথা ধরি তাহলে এখানে কী করতে হবে, যে নগদান হিসাবে লিখতে হবে 2,90,000 টাকা এবং হচ্ছে তোমার বাট্টা হিসেবে লিখতে হবে 10,000 টাকা, এটা আমরা গেজ করে নিলাম 10,000 টাকা, আর ক্রেডিট লিখতে হবে টোটাল 3 লাখ টাকা, এটা লিখতে হবে। এবার যদি সেটা ব্যাংকের বইতে যায় তাহলে কি হবে, বাট্টাকে তো বিল হিসাবটা ডেবিট করতে হবে এবং নগদান হিসাব ক্রেডিট করতে হবে এবং বাট্টা হিসাবটা ক্রেডিট করতে হবে, অর্থাৎ এই পাশে ঠিক উল্টোটা ওই পাশে আমাকে করতে হবে। 16 নম্বর হচ্ছে জমাতিরিক্ত উত্তোলনের উপর ব্যাংক সুদ ধার্য করলে। জমাতিরিক্ত উত্তোলন বলতে বোঝানো হয় যে ব্যাংকের যে টাকা আছে তার থেকে আমি বেশি উত্তোলন করেছি, এটাকে বলা হয় জমাতিরিক্ত উত্তোলন। তার জন্য আমানতকারী বইতে আমার সুদ হিসাবকে কী করতে হবে, ডেবিট করতে হবে এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। অপরদিকে নগদ পাস বইতে আমানতকারী হিসাবকে ডেবিট করতে হবে, সুদ হিসাবকে ক্রেডিট করতে হবে। লাস্ট হচ্ছে 17 নম্বর, দেনাদার নিকট হতে প্রাপ্ত চেক পাওনাদারকে দেয়া হলো বা দেয়া হলে কি হয়, যে নগদান হিসেবে ডেবিট করতে হয়, দেনাদার হিসেবে ক্রেডিট করতে হয়। পাওনাদার হিসেব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, অথবা এখানে দেখো আমরা সোজা কথা বলতে পারি যে পাওনাদার হিসেবে ডেবিট করতে হয় অথবা
দেনাদার হিসেবকে ক্রেডিট করতে হয়। যেহেতু আমরা কি করছি যে দেনাদার থেকে প্রাপ্ত হয়ে সেটা কি করছে পাওনাদারকে দিচ্ছি, সো পাওনাদারকে যখন দিচ্ছি তার হিসেবটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা জানি একটা দায় যদি কি হয় মানে পাওনাদার হিসেবটা বৃদ্ধি পাচ্ছে, সো আলটিমেটলি সে তার হিসেবে কী করবে বাড়ায় দেবে, সো তাকে ডেবিট করতে হবে। এবং এই যে দেনাদারের কাছ থেকে পাচ্ছি এবং সেটাই কাকে দিচ্ছি পাওনাদারকে দিচ্ছি, সো আলটিমেটলি দেনাদার হিসেবটা কিন্তু হ্রাস করে দেখানো হচ্ছে। তো সম্পদ যদি হ্রাস পায় সেটা কী হচ্ছে আমার ক্রেডিট হচ্ছে। এবং এটির জন্য কী হবে না, এখানে কোনো এন্ট্রি হবে না। কেন এন্ট্রি হবে না? কারণ এখানে ব্যাংকের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, আমি জাস্ট নিয়েছি, প্রাপ্ত হয়েছি, সঙ্গে সঙ্গে তাকে দিয়েছি। এখানে ব্যাংকের কোনো এন্ট্রি ছিল না, যার কারণে এখানে ব্যাংকের বইতে কোনো লেনদেন আমার লিপিবদ্ধ হবে না বা যাবে না, লিপিবদ্ধ হবে না। আশা করছি যে এই যে তোমার প্রভাবগুলো আছে এই প্রভাবগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের ম্যাথ করতে অনেক সুবিধা হয়ে যাবে। এবার আমরা দেখব যে ব্যাংক সংগত লেনদেন লিপিবদ্ধ করার কিছু নিয়মাবলী। সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, দুটি নিয়মাবলী আছে, একটা হচ্ছে একক জের পদ্ধতি, একটি হচ্ছে দ্বৈত জের পদ্ধতি, অথবা এটাকে আমরা বলতে পারি যোগ বিয়োগের মাধ্যমে ব্যাংক সমানের বিবরণী, অথবা বলতে পারি যে ব্যাংক বিবরণী উদ্বৃত্ত নিয়ে, অথবা নগদান বইয়ের জমাতিরিক্ত উদ্বৃত্ত নিয়ে। দেখো এখানে কিন্তু দুটি হিসাব আছে, একটা ব্যাংক বিবরণী উদ্বৃত্ত, একটা হচ্ছে নগদান বইয়ের উদ্বৃত্ত। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার দ্বৈত, আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে একক জের পদ্ধতি। সো একক জের পদ্ধতি যে কথা, যোগ বিয়োগের মাধ্যমে ব্যাংক সমান বিবরণী সেম কথা, এবং দ্বৈত জের পদ্ধতি যে কথা, আমার ব্যাংক বিবরণী উদ্বৃত্ত নিয়ে অথবা নগদান বইয়ের জমাতিরিক্ত উদ্বৃত্ত নিয়ে আমার তৈরি করা সেম কথা। এবার দেখো আমরা দেখব যে যোগ বিয়োগের মাধ্যমে যে ব্যাংক সমানের বিবরণী তৈরি করা হয় সেখানে আসলে কোন কোন হিসাবগুলো আমাদের বা কোন কোন লেনদেনগুলো যোগ করতে হয় এবং কোন কোন লেনদেনগুলো আমাকে বিয়োগ করতে হয়। সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, ব্যাংক বিবরণী ছক হচ্ছে জাস্ট 3টি কলাম বিশিষ্ট। প্রথমে একটা বিবরণী কলাম থাকবে, একটা বিস্তারিত টাকার কলাম থাকবে, একটা হচ্ছে আমার মানে দুটো টাকার কলাম থাকবে, একটা হচ্ছে আমার বিবরণী কলাম থাকবে। সো বিবরণী কলামে কি করতে হবে, যখন আমরা একক জের পদ্ধতি করব অথবা যোগ বিয়োগের মাধ্যমে ব্যাংক সমানের বিবরণী প্রস্তুত করব, তখন আমাকে প্রথমে লিখতে হবে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক জমা বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। যদি প্রশ্নের প্রথম লাইনে বলা থাকে যে নগদান বই মোতাবেক, তাহলে আমরা নগদান বই লিখব, যদি বলে ব্যাংক বিবরণী মোতাবেক তাহলে আমরা লিখব ব্যাংক বিবরণী। ওকে, তারপরে এখানে যে বিষয়গুলো যোগ করতে হবে, ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি, অর্থাৎ অনুপস্থাপিত যে চেকগুলো আছে সেগুলো সর্বদা কী করতে হয়, একক জের পদ্ধতিতে যোগ করতে হয়, যদি আমরা সেটা নগদান বই মোতাবেক ধরে থাকি। এরপরে হচ্ছে 2 নম্বরে প্রদায় বিল বা যে কোনো খরচ পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ প্রদান, কিন্তু ব্যাংক এখনও পরিশোধ করেনি। তো ব্যাংক যেহেতু এখনও পরিশোধ করেনি, তো এটাকে কী করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখবা যে ব্যাংকে উপস্থাপিত যেগুলো হচ্ছে না সেগুলো কি হচ্ছে, যোগ হচ্ছে, এবং যেগুলো পরিশোধ করার কথা সেগুলো পরিশোধ হচ্ছে না সেগুলো এখানে যোগ হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে 3 নম্বর, যে ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদারের কাছ থেকে আদায় হয়েছে যে নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ নগদান বইতে লেখা হোক বা না হোক, যদি আদায় হয়, যদি পরিশোধ না করা হয়, যদি উপস্থাপিত না হয়, তাহলে সেগুলো আলটিমেটলি কী হবে, আবার যোগ হবে। আবার বলছি, যদি আদায় করা হয় সেটি নগদের মধ্যে অন্তর্ভুক্ত হোক বা না হোক সেটি আমাদের দেখার বিষয় না। তারপরে হচ্ছে কি পরিশোধ করতে বলা হয়েছে, পরিশোধ করেনি, তারপর ব্যাংক উপস্থাপন করা হয়নি, এগুলো কি হবে, আমার এখানে যোগ হবে। এরপর দেখি আরও কিছু কিছু আছে, যেমন প্রথমে আছে 4 নম্বরে যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ, লভ্যাংশ ইত্যাদি আদায় হয়েছে যা নগদের মধ্যে লেখা হয়নি। আমি বলেছি যে আদায় হলে সেটি কী হবে, যোগ করতে হবে। সেটি নগদান বইতে লেখা হলো কি না হলো ডাজেন্ট ম্যাটার, সেটা আমরা দেখব না। ওকে, তারপর 5 নম্বর হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। সো মঞ্জুরিত সুদ এটা ব্যাংকের জন্য কি অবশ্যই একটা আয় হিসাব, সেটা যোগ করতে হবে। অন্য কোনো হিসাবে টাকা ব্যাংক কর্তৃক ভুলে আমাদের হিসেবে জমা করলে বা ক্রেডিট করলে, একটা কথা মাথায় রাখো, এখানে ক্রেডিট করলে যদি বলা থাকে তাহলে আমাদের এখানে যোগ করতে হবে। কোনো এন্ট্রি দ্বারা নগদান বই বা ব্যাংক বিবরণী ডেবিট দিকে কম লেখার ভুল সমূহ যদি কম লিখি, এই দুটো একটু আমাদের ক্রিটিক্যাল লাগে, এই দুটো একটু ভালো করে রাখো। যদি কোনো একটা হিসাবে টাকা ভুলে যদি আমাদের হিসেবে জমা করে, অর্থাৎ তখন কি হবে, সেটা ক্রেডিট হিসেবে সৃষ্টি হবে। তার মানে যে লেনদেনে আমরা দেখব ক্রেডিট কথাটি বলা আছে এবং যে লেনদেনে আমরা দেখব যে কম লেখার ভুল এই কথাটি বলা আছে, তখনই সাথে সাথে আমাদের কী করতে হবে, এখানে যোগ করে দিতে হবে। এবার আমরা লাস্ট একটা যোগ দেখব, সেটা হচ্ছে কি আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যে নগদান বইতে লেখা হয়নি। ওকে, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত আলটিমেটলি কি আদায়। দেখো আমি বলছি আদায় করা মানে কি, সেখানে ব্যাংকে জমা দিয়েছি, তার মানে আমরা ধরে নিচ্ছি যে ব্যাংক সেটাকে আদায় করছে। এখন সে নগদান বইতে লিখছে না না লিখছে সেটা আমাদের দেখার বিষয় না, সেটাও কী করতে হবে, আমার যোগ করতে হবে। সবগুলো যোগ করার পর এখানে যে অ্যামাউন্টটি আসবে প্রথম ঘরে, সেটি আবার এই ঘরে কী করতে হবে, লিখতে হবে। এবং একটু খেয়াল করো, এই যে যখন আমরা লিখছি এখানে তোমার নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, তখন এটা কিন্তু একটা উদ্বৃত্ত দেওয়া থাকবে, সেটা আমাকে দ্বিতীয় ঘরের সরাসরি লিখতে হবে। লেখার পরে বাকি যে যোগ বিয়োগগুলো আছে সেগুলো প্রথম ঘরে করতে হবে। করার পরে আমাকে সর্বশেষ যে কী করতে হবে, এই যে দ্বিতীয় ঘরের যে লেনদেনটা আছে
মানে টাকার পরিমাণটা আছে, এখানে একটা নিট টেনে সেটাকে আবার এই পাশে নিয়ে যে উপরটা থেকে সেটা বিয়োগ করে এখানে বসাতে হবে। কিন্তু এখানে কিন্তু ক্লোজ মার্কিং দেওয়া যাবে না, কারণ আমাদের এখনও কিন্তু কি হয়নি, হিসাবটি বা বিবরণীটি প্রস্তুত শেষ হয়নি। ওকে, এবার আমরা দেখব যে কোন কোন আইটেমগুলো আসলে বিয়োগ করা হয়। দেখো, 1 নাম্বার হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ও প্রাপ্য বিল যা এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি। সো আদায় হলে যোগ, না হলে বিয়োগ। সো যেহেতু আদায় হয়নি, সো এটা আলটিমেটলি কী করে দিব, আমরা বিয়োগ করে দিব। দ্বিতীয় হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান যা নগদের মধ্যে লেখা হয়নি। দেখো, আদায়ের জন্য দিয়েছি কিন্তু ব্যাংক সেটাকে প্রত্যাখ্যান করেছে, তার মানে ব্যাংক সেটা আদায় করেনি। সো আলটিমেটলি এটা কি বোঝায়, আদায় হয়নি। সো আদায় যেটা না হয় সেটা কি হচ্ছে, আমার বিয়োগ হয়ে যাচ্ছে। আদায় হলে আমরা কি করতাম, যোগের অন্তর্ভুক্ত করে দিতাম। এরপরে দেখো, ব্যাংক কর্তৃক প্রদায় বিল, ঋণের কিস্তি বা অন্য কোনো খরচ পরিশোধ হয়েছে নগদ নথিতে লেখা হয়নি, সেগুলো বিয়োগ করতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, কমিশন, ব্যাংক জমাতিরিক্ত সুদ ইত্যাদি যে নগদ নথিতে লেখা হয়নি সেগুলো বিয়োগ করতে হবে। 5 বাট্টাকৃত প্রাপ্য বিলের পূর্ণমূল্য দ্বারা ভুলবশত নগদানভুক্ত যে পরিমাণ অধিক দেখানো হয়েছে। অর্থাৎ এখানে দেখো আমরা যোগ করব, একটু আগে বললাম যে কম যদি বলা থাকে তখন যোগ করব, কিন্তু যদি বেশি বলা থাকে তাহলে আমাদের কি করতে হবে, বেশি মানে অধিক, অধিকও যে কথা বেশি একই কথা। সো যদি অধিক বা বেশি বলা থাকে আমরা কি করব, বিয়োগ করব। যদি বলা থাকে কম, যোগ করব। আরেকটি কথা হচ্ছে, যদি এখানে আবার ভুলের নগদানভুক্ত হয়, আমরা যখন প্রথমে যোগ করলাম তখন দেখলাম যে হচ্ছে যদি ক্রেডিট কথাটা বলা থাকে যোগ করব, তাহলে যদি ডেবিট বলা থাকে তখন আলটিমেটলি আমরা কি করব, বিয়োগ করে দেব। সো ক্রেডিটের জন্য যেহেতু যোগ করছি, তার বিপরীতটি হচ্ছে ডেবিটের জন্য। যদি ডেবিট বলা থাকে তাহলে কি করব, বিয়োগ করে দিব। এরপর ব্যাংক কর্তৃক পরিশোধিত চেক ভুলে নগদানভুক্ত। দেখো, পরিশোধিত চেক তার মানে কি পরিশোধ করছে। আমরা গতটা বললাম যখন যোগ করছি তখন বলেছি যদি পরিশোধ করা না হয় তাহলে যোগ হয়, এখানে পরিশোধ করছে। সো আলটিমেটলি এখন কি হবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে বিয়োগ সমূহের একটা ফল আসবে সেটাকে আবার এখানে নিট টানতে হবে। টানার পরে এটা এখানে দ্বিতীয় ঘরে বসাতে হবে। বসানোর পরে আমরা এই যে যোগের যে বিয়োগ ফলটা সেটার সাথে এটা বিয়োগ করে আমরা এখানে যেটা বসাবো, এবং এখানে আমাকে একটা ক্লোজ মার্কিং দিতে হবে, কারণ আমাদের এখানে ম্যাটার শেষ। এবং সর্বশেষ এখানে লিখতে হবে যে উপরে যেহেতু নগদান বই মোতাবেক লিখেছে তাহলে এখানে লিখতে হবে যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আর যদি উপরে আমরা লিখতাম যে ব্যাংক বিবরণী মোতাবেক, তাহলে আমাকে সর্বশেষ লিখতে হতো নগদান বই মোতাবেক, অর্থাৎ বিপরীত। প্রথমে যেটা লিখবো, যদি নগদান লিখি শেষে ব্যাংক লিখতে হবে, প্রথমে যদি নগদান লিখি শেষে কি লিখতে হবে, ব্যাংক লিখতে হবে। ওকে, এবার আমরা দেখব দ্বিতীয় নাম্বার নিয়ম, অর্থাৎ দ্বৈত জের। কি কি, যে ব্যাংক বিবরণী অথবা নগদ বই, অর্থাৎ উভয় যে বই আছে সেই বইয়ের উদ্বৃত্ত নিয়ে একটা ব্যাংক বিবরণী। প্রথমে দেখো যে ব্যাংক বিবরণ মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা নগদ বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত একটা মূল্য দেওয়া থাকবে, সেটি আমাকে কি করতে হবে, এখানে বসাতে হবে। একটি কথা খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি ব্যাংক বিবরণী মোতাবেক শুরু করি তাহলে নগদান বিবরণী মোতাবেক যেগুলো করছি ঠিক তার উল্টোগুলো, অর্থাৎ আমরা নগদান বই মোতাবেক যেগুলো যোগ করছি ব্যাংক হিসেবে করলে সেগুলো বিয়োগ করতে হবে, আর ওখানে যেগুলো বিয়োগ করেছি ব্যাংক বিবরণী মোতাবেক সেগুলো কী করতে হবে, আমাকে যোগ করতে হবে। তার মানে নগদান বিবরণী মোতাবেক যেগুলো যোগ সেগুলো ব্যাংকের ক্ষেত্রে বিয়োগ, নগদের ক্ষেত্রে যেগুলো বিয়োগ সেগুলো ব্যাংকের ক্ষেত্রে যোগ। জাস্ট আমাদের একটু অল্টারনেটিভ করে দিতে হবে। দেখো, 1 নম্বর যোগ করতে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক এবং প্রাপ্য বিল যে নগদান বইতে লেখা হয়নি এটা কি করতে হবে, যোগ করতে হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, যেটা আগে যোগ করতাম বিয়োগ করতাম, এখন কি করতে হবে, যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক প্রদায় বিল, ঋণের কিস্তি বা অন্য যে কোনো খরচ পরিশোধ যেটা আগে বিয়োগ করতাম সেটা এখানে যোগ করতে হবে। তারপর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, কমিশন, ব্যাংক জমাতিরিক্ত সুদ ইত্যাদি নগদান বইতে আগের আমরা কি করতাম, নগদান বই মোতাবেক সেটাকে বিয়োগ করতাম, এখানে যোগ করতে হবে। বাট্টাকৃত প্রাপ্য বিলে পূর্ণমূল্য আদায় ভুলবশত নগদান বইতে দেখানো হয়েছে, এটা আমরা আগে কি করতাম, অধিক থাকলে বিয়োগ করতাম, এখন অধিক থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক পরিশোধের যে ভুলবশত নগদানভুক্ত হয়েছে এটা আমরা বিয়োগ করতাম, এখানে যোগ করতে হবে। করার পরে কি করতে হবে, যে একটা নিট আসবে সেটা এই পাশে কি করতে হবে, আমাকে বসাতে হবে। বসানোর পরে উপরে যে দ্বিতীয় ঘরে টাকা থাকবে, এখানে যে টাকাটা ছিল এই টাকাটার সাথে আমার কি করতে হবে, আলটিমেট এটা একটা বিয়োগফল এখানে টানতে হবে। এবং এখানে বারবার বলছি কি করা যাবে না, ক্লজ মার্কিং দেয়া যাবে না। এবার আমরা দেখব যে এখানে বিয়োগগুলো কী কী হয়, ওখানে যেগুলো যোগ করতাম সেগুলো এখানে বিয়োগ করা হবে। কী কী যোগ করতাম, পরিশোধিত হয়নি, আদায় হয়েছে, তারপর তোমার হচ্ছে অনুপস্থাপিত চেক, এগুলো কী করতাম, যোগ করতাম। সো এগুলো এখানে কী করতে হবে, মাইনাস করে দেখাইতে হবে। যেমন প্রথমে দেখ ইস্যুকৃত চেক ব্যাংকের জন্য উপস্থাপন করা হয়নি, সো এটা ওখানে যোগ করতাম, অনুপস্থাপিত চেক এখানে কী করতে হবে, বিয়োগ করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রদায় বিল বা কোনো খরচ পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ প্রদান কিন্তু ব্যাংক এখনও পরিশোধ করেনি, সো পরিশোধ না করলে যোগ করতাম আগে, এখন বিয়োগ করতে হচ্ছে। ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদারের কাছ থেকে আদায় হলে যোগ করতাম, এখন বিয়োগ করছি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ, লভ্যাংশ ইত্যাদি আদায় যা নগদের মধ্যে লেখা হয়নি আগে কি করতাম, আমরা যোগ করতাম, এখন বিয়োগ করছি। তারপরে দেখো ব্যাংক কর্তৃক মজুরিত সুদ
এইটা আমরা আগে যোগ করতাম, এখন করছি বিয়োগ। অন্য কোনো হিসেবে টাকা ব্যাংক কর্তৃক ভুলে আমাদের হিসেবে জমা করলে ক্রেডিট করলে আগে যোগতাম যোগ, এখন করতে হচ্ছে বিয়োগ। কোনো এন্ট্রি দ্বারা নগদান বই বা ব্যাংক বিবরণীর ডেবিট দিকে কম লেখার ভুল আগে আমরা কি করতাম যোগ করতাম, এখন বিয়োগ করতে হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যে নগদান বইতে লেখা হয়নি আগে যোগ করতাম, এখন আমাদের আলটিমেটলি বিয়োগ করতে হবে। এবং সর্বশেষে যে এখানেও একটা নিট আসবে সেটা এই পাশে নিয়ে যে আমরা একটা পার্থক্য করে এখানে ক্লোজ করে দিতে হবে। এবং সর্বশেষে একটা কথা লিখতে হবে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, যেহেতু উপরে আমরা ব্যাংক জমা নিয়ে কাজ করছি তো এখানে আলটিমেটলি নিচে নগদান নিয়েই করতে হবে বা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে লেকচার সংশ্লিষ্ট কিছু ম্যাথ, আমরা এতক্ষণ যেগুলো পড়ে আসলাম এইগুলো ধারণা ব্যবহার করে আমরা কিভাবে একটা ম্যাথ খুব সহজ ইজিলি আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। সো ব্যাংক সমানের বিবরণী কঠিন কিছু না যদি তুমি বুঝতে পারো। তো চলো আমরা ম্যাথটা পড়বো এবং ম্যাথের সমাধানটা দেখব। তো চলো দেখি একটা ম্যাথ আমরা কি বলেছি এখানে। সাজ্জাদ এন্টারপ্রাইজের 2018 সালে 31 মার্চ তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্তি ছিল কত টাকা? 15,000 টাকা। একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে যে আমার নগদান বই মোতাবেক, তাহলে যখন আমরা ব্যাংক সমানের বিবরণী তৈরি করব তখন কি মোতাবেক লিখতে হবে? প্রথমে ব্যাংক বিবরণী মোতাবেক নাকি নগদান বই মোতাবেক? অবশ্যই আমাকে নগদান বই মোতাবেক লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ প্রশ্নের প্রথম হেডলাইনে আমাকে বলে দিয়েছে তারা যে হিসাবটা করেছে সেটা নিয়ে এসেছে নগদান বই মোতাবেক, অর্থাৎ জমাদানকারী হিসাব থেকে। এবং সর্বশেষে আমাকে এখন লিখতে হবে এর বিপরীতটা ব্যাংক বিবরণী অথবা পাস বই। ওকে, এরপরে তাদের কিছু গরমিল পরিলক্ষিত হয়, সেগুলো হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 5,000 টাকা মূল্যের চেক যা এখন আদায় হয়নি। তাহলে যেহেতু আমরা এটা নগদান অনুযায়ী করছি তাহলে আদায় হলে আমরা কি করতাম? যোগ করতাম। এখন হয়নি সেটা কি করতে হবে? মাইনাস করতে হবে। ইস্যুকৃত চেক 3,000 টাকা পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। অনুপস্থাপিত চেক আমরা কি করি? নগদান মোতাবেক যোগ করি, এটা যোগ হবে। 3 নাম্বার, ব্যাংক সুদ মঞ্জুর 4,000 টাকা নগদান লিপিবদ্ধ হয়নি, এটি যোগ হবে। 4 হচ্ছে ব্যাংক বিলে অর্থ সরাসরি পরিশোধ করেছে, পরিশোধ করা না হলে সেটি যোগ হইতো, এখন যেহেতু পরিশোধ করে ফেলছে এখন কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। 5 নাম্বার হচ্ছে আনিসের কাছ থেকে প্রাপ্ত 8,000 টাকার মূল্যের চেক প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এবং 6 নাম্বার হচ্ছে ব্যাংক ধার্য করেছে 100 টাকার জন্য নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। এই 6টি গরমিল তারা তাদের বইতে দেখতে পেয়েছে। আমাদের এখন করণীয় করতে বলেছে। প্রথমে ক নাম্বার হচ্ছে আদায়ের জন্য মোট কত টাকার চেক 2018-তে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন ব্যাংকে জমা দেওয়া হয়েছে কত টাকা, এগুলো আমাকে এই 6টা গরমিল থেকে বের করতে হবে। তাহলে একটু খেয়াল করি, প্রথমেই বলা হয়েছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত, সো এইটাই তো আমার কাছে আলটিমেটলি চেয়েছে, জমাকৃত কত টাকা। সো প্রথমটি হচ্ছে আমার এখানে সমাধানে আসবে যে আদায়ের জন্য জমাকৃত 5,000 টাকার মূল্যর চেক এখন আদায় হয়নি। আচ্ছা, এরপরে দেখি আর কোনো ট্রানজ্যাকশন আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ইস্যুকৃত চেক 3,000 টাকা পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটার সাথে আদায়ের কোনো সম্পর্ক নেই। ব্যাংক সুদ মঞ্জুর 4,000 টাকা, এটার সাথেও নেই। ব্যাংক সরাসরি অর্থ পরিশোধ করেছে, এটার সাথেও নেই। 5 নম্বর আনিসের কাছ থেকে, হ্যাঁ আনিসের কাছ থেকে আছে, কারণ এই যে দেখো একটু খেয়াল করো, আনিস কি হিসাব? একটা দেনাদার হিসাব। সো দেনাদারের কাছ থেকে আলটিমেটলি যখন টাকাটা পাই তখন সেটা কী হিসেবে সৃষ্টি করে? একটা ব্যাংকে জমাদানের সৃষ্টি করে। অর্থাৎ দেনাদার নর্মালি আমাকে কিসের মাধ্যমে দেয়? চেকের মাধ্যমে। এবং সেটি এখানে বলা আছে যে চেকের মাধ্যমে আমাকে দিয়েছে, সেটি প্রত্যাখ্যাত হয়েছে নাকি কী হয়েছে সেটা পরের হিসাব। আমাকে এখন দেখতে হবে যে যেহেতু একটি দেনাদার এবং তার কাছ থেকে আমি চেকের মাধ্যমে পেয়েছি, সেটা ব্যাংকে কী করছে? জমা দিচ্ছে। এবং আমার কাছে আলটিমেটলি চেয়েছি যে 2018-তে আমার 31শে মার্চ কত টাকা ব্যাংকে আলটিমেটলি জমা হয়েছে। তার মানে আমরা দেখলাম এইটি 6টি গরমিল আছে, সেই 6টি গরমিলের মধ্যে থেকে জাস্ট দুটো লেনদেন আছে, যার কারণে মানে সেখানে হচ্ছে কি আমাদের ব্যাংকে জমা দিয়েছে। তাহলে আমাকে এখন যদি ক নাম্বারের সমাধান করতে হয় তাহলে কি করতে হবে? ক নাম্বার হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেকের পরিমাণ নিম্নরূপ, এটা লিখতে হবে। লেখার পর ছক টানতে হবে বিবরণ এবং টাকা। সো প্রথমটা কি বিবরণ লিখবো? আদায়ের জন্য জমাকৃত চেক যা এখন আদায় হয়নি কত টাকা? 5,000 টাকা। এবং পরবর্তীতে হচ্ছে আনিসের কাছ থেকে প্রাপ্ত চেক যা প্রত্যাখ্যাত হয়েছে কত টাকা? 8,000 টাকা। টোটাল হচ্ছে কত টাকা? 13,000 টাকা। ওকে, এবার যদি আমরা দেখি যে দ্বিতীয় নাম্বার করণীয় হচ্ছে আমাকে কি করতে বলেছে যে 2018 সালের মার্চ 31 তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। তাহলে আমরা এখন কি করব? একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? শিরোনাম লিখতে হবে, অর্থাৎ যে প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে, বা যে প্রতিষ্ঠানের বিবরণী তৈরি করছে সেই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। কি তৈরি করছে? আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করছি এবং কত সময়ের জন্য বা কোন সময়ের জন্য করছে? 31 মার্চ 2018। এই 3টি লাইন আমাকে শিরোনামে লিখতে হবে। লেখার পর আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী ছক 3 কলাম বিশিষ্ট হয়, বিবরণী ঘর থাকে এবং টাকার ঘর তখন 2টি থাকে। তাহলে দেখো আমার প্রথমে ছকটি টেনে নিব, বিবরণ, টাকা, টাকা। এরপরে আসো
আমাদের প্রশ্নের প্রথমে হাইলাইট করে বলাই হয়েছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত নিয়ে তারা কি করেছে, এই ব্যাংক বিবরণীটা প্রস্তুত করা শুরু করেছে। কত টাকা ছিল? 15,000 টাকা। সেটা কোন ঘরে লিখতে হবে? আমাকে দ্বিতীয় ঘরে লিখতে হবে। এরপরে দেখো কোনগুলো যোগ হবে। আমরা বলেছিলাম যে ব্যাংকে উপস্থাপিত হয় নাই এই যে এটা যোগ হবে। তারপর ব্যাংক সুদ মঞ্জুর করেছে, এটা কি হবে? যোগ হবে। 6টি লেনদেনের মধ্যে শুধুমাত্র এই 2টি লেনদেনই আমার হচ্ছে এখানে নগদান বই অনুযায়ী যোগের যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যে ব্যাংকে যে চেকটা ইস্যুকৃত যে চেকটা আমরা দিয়েছি সেটা উপস্থাপিত হয়নি, সেটির পরিমাণ ছিল 3,000 টাকা এবং ব্যাংক সুদ মঞ্জুর করেছে সেটির পরিমাণ ছিল কত টাকা? 400 টাকা। তাহলে টোটাল কত? 3,400 টাকা। এটার সাথে এটা যোগ করলে আমার এখানে কত আসে? 18,400 টাকা। আমি বারবার বলছি এখানে কিন্তু আমাকে ক্লোজ করা যাবে না, কারণ আমাদের ম্যাথ এখনও শেষ হয়নি। আচ্ছা, এবার আমরা দেখব যে বিয়োগের দিকে আসলে কোন আইটেমগুলো বসে। আদায়ের জন্য জমাকৃত চেকের অর্থ এখনও আদায় হয়নি। আমরা জানি নগদান বই অনুযায়ী যদি আদায় হয় তাহলে যোগ করতে হয়, না হলে বিয়োগ করতে হয়। কত টাকা? 5,000 টাকা আমরা এখানে বিয়োগ করে দিয়েছি। তারপরে ব্যাংক কর্তৃক বিলের অর্থ পরিশোধ যা নগদানভুক্ত হয়নি, যদি অর্থ পরিশোধিত না হয় তখন আমরা যোগ করতাম, আর পরিশোধ হলে আমরা বিয়োগ করতাম। সো এখানে কত টাকা? 7,000 টাকা। এরপরে আনিসের কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হয়েছে। প্রত্যাখ্যাত চেক আমরা কি করি? বাদ দেই। সেজন্য এখানে বাদ দিয়েছে কত টাকা? 8,000 টাকা। ব্যাংক চার্জ ধার্য করেছে, সো মঞ্জুর যোগ করি আর চার্জ হচ্ছে আমরা বিয়োগ করি। সে কত টাকা? 100 টাকা। টোটাল হচ্ছে আমার কত? 20,100 টাকা। এই 20,100 টাকা থেকে আমাকে 18,400 টাকা মাইনাস করে কত হবে? এখানে 1,700 টাকা। এটাই হচ্ছে আমার ব্যাংক বিবরণীর সর্বশেষ নেট টাকা। এবং এখানে কি লিখতে হবে? যেহেতু প্রথমে আমরা নগদান বই অনুযায়ী লিখেছি এবং সর্বশেষ লিখতে হবে যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, তার মানে ব্যাংকে এই টাকাটা আমার এখন উদ্বৃত্ত আছে। ওকে, এরপরে দেখো আমাকে কি করতে বলছে গ নাম্বার করণীয়তে, যে নগদান বইতে লিপিবদ্ধহীন, যেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সেগুলো আমাকে জাবেদা দিতে বলেছে। সো আমরা এখন দেখি যে এই 6টি যে গরমিল আছে তার মধ্যে কোন কোন গরমিলটা আসলে নগদানভুক্ত হয়নি। আচ্ছা, এখন দেখো এখানে প্রথমে যদি দেখি 3 নাম্বারটা দেখো যে ব্যাংক সুদ মঞ্জুর 400 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তার মানে আমরা 3 নাম্বারটা পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে তোমার 4 নাম্বারটা ব্যাংক বিলে অর্থ পরিশোধ করেছে 7,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি, তার মানে কত টাকা? 7,000 টাকা নগদানভুক্ত হয়নি, এখানে 4 নাম্বারটাও পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে 5 নাম্বারটা আনিসের কাছ থেকে প্রাপ্ত এত টাকার চেক মূল্য প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু তা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অপরদিকে হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করেছে 100 টাকাতে নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমাদের প্রশ্নে চাইছে হচ্ছে নগদান বইতে লিপিবদ্ধহীন, যেগুলো একদমই লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ কি শুধুমাত্র একটা জায়গায় সেটা লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে, অপর পাশে সেটা লিপিবদ্ধ করা হয়নি। আচ্ছা, আমরা যদি এখন এখানে সমাধানটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 3 নাম্বার একটি হিসাব ছিল যেটি মার্চ 31 হচ্ছে ব্যাংক হিসাব বা সুদ নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমার একটা মঞ্জুরকৃত সুদ ছিল, এটা শুধুমাত্র ব্যাংক তার বইতে কি করেছে? আমার কাজ করেছে, আমি নগদান বইতে এটা কোনো কাজ করিনি। সো এটাকে আলটিমেটলি আমরা পিওর ধরে নিতে পারছি যে এটা নগদান বই লিপিবদ্ধহীন একটা ট্রানজেকশন। তখন সেটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এবং ছোট্ট করে আমাদের একটি ব্যাখ্যা দিতে হবে, ব্যাংক সুদ নগদান বইতে লিপিবদ্ধ করা হলো কত টাকা? 400 টাকা। ডেবিটে 400 টাকা সমপরিমাণ অর্থে ক্রেডিটেও 400 টাকা। এরপরে 4 নাম্বার হচ্ছিল যে প্রদায়, এখানে ছিল ব্যাংক কর্তৃক প্রদায় বিলের অর্থ পরিশোধ হিসাবভুক্ত করা হলো, অর্থাৎ এখানে হিসাবভুক্ত করা হয়নি নগদান বইতে, সেটা হিসাবভুক্ত করা হয়েছে। আচ্ছা, ব্যাংক কর্তৃক প্রদায় বিল যে পরিশোধ করেছে এটা ব্যাংক পরিশোধ করেছে, কিন্তু নগদান যে বইয়ের যে মালিক অর্থাৎ জমাদানকারী সে জানে না, যার কারণে সে নিজের বইতে কি করেনি? হিসাবভুক্ত করেনি। তো এইটা হচ্ছে আমার এখানে জাবেদা হবে। কি কি জাবেদা হবে? ডেবিট পক্ষে আসবে আমার প্রদায় নোট হিসাব এবং ক্রেডিট পক্ষে আসবে হচ্ছে আমার ব্যাংক হিসাব। কত টাকা? 7,000 টাকা এবং সমপরিমাণ অর্থ কত টাকা? 7,000 টাকা। আচ্ছা, এবার আমরা 5 নম্বরে দেখি যে হচ্ছে আনিসের নিকট প্রাপ্ত চেকটির প্রত্যাখ্যাত নগদান বইতে হিসাবভুক্ত করা হলো। তার মানে আগে নগদানভুক্ত করেনি, এখন কি করতে হচ্ছে? নগদানভুক্ত করতে হচ্ছে। তার জন্য একটা কি দিতে হবে? জাবেদা দিতে হবে। তার জন্য জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 8,000 টাকা, দুই পাশে সমপরিমাণ অর্থে। 6 নম্বর ছিল ব্যাংক চার্জ হিসাব আমার কি করা হয়নি? নগদানভুক্ত করা হয়নি। তার জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 100 টাকা করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে লক্ষ্য করো, গ নম্বরে আমার চাইছে যে লিপিবদ্ধহীন। আমার প্রশ্নে যে 6টি ট্রানজেকশন আছে সেই 6টি ট্রানজেকশনের প্রত্যেকটি শেষে যদি আমরা যেটাতেই দেখবো যে হচ্ছে আমার এই যে নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি কথাটা আছে, সেগুলো আমরা কি করব? জাবেদাভুক্ত করবো। তাহলে এখানে দেখো যে আমরা 3 নম্বরে একটা পেয়েছি, 4 নম্বরে একটা পেয়েছি, তারপর হচ্ছে এখানে 5 নম্বরে একটা পেয়েছি এবং এখানে 6 নম্বরে একটা পেয়েছি। সো এই 4টি হচ্ছে আমার নগদান বইতে লিপিবদ্ধহীন। সো
এই চারটির আমাকে কি করতে হবে, জাবেদা দিতে হবে, যেটি আমরা গ নাম্বারের সমাধানে দেখলাম যে হচ্ছে প্রথমটা কি ছিল, ব্যাংক সুদ নগদান প্রতি লিপিবদ্ধ করেনি, সেটা লিপিবদ্ধ করেছি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট করে। তারপর হচ্ছে ব্যাংক কর্তৃক প্রদায় বিল অর্থ পরিশোধ করেছে কিন্তু নগদান প্রতি হিসাবভুক্ত করে, সেটিকে আমরা জাবেদায় লিপিবদ্ধ করেছি প্রদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট করে। তারপরে আমরা দেখলাম যে আনিসের নিকট থেকে চেক প্রাপ্ত ছিল, যেটি প্রত্যাখ্যাত হওয়ার সাথে কী করেনি, নগদান প্রতি লিপিবদ্ধ করে, সেটাকে লিপিবদ্ধ করলাম যে প্রাপ্য হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আর লাস্ট হচ্ছে ব্যাংক চার্জ হিসাব করেছিল, ব্যাংক চার্জ ধার্য করেছিল কিন্তু সেটি নগদান বইতে কী করা হয়নি, লিপিবদ্ধ করা হয়নি। সো এটাকে এখন কি করতে হবে, আমাকে লিপিবদ্ধ করতে হবে বা ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। তার জন্য যে জাবেদা দিতে হবে সেটি হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই চারটি হচ্ছে আমার নগদানভুক্তহীন লেনদেন এবং তার হচ্ছে জাবেদা। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।